হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এলাম মনস্তের অদ্ভুত বাড়ির তৃতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজ থেকে মনস্তের অদ্ভুত বাড়ি। আজ পড়ছি তৃতীয় পর্ব। সন্ধেবেলা মনো চুপি সারে রামায়ণ বইটা খুলে ছবিটা বের করল। ভারী চমৎকার ছবি। যখনই মনো ছবিটার দিকে তাকায় তখনই মনে হয় ছবির ছেলেটা যেন এক্ষুনি বলে উঠবে, বন্ধু কেমন আছো? ছবিটা আজ মনোজ অনেকক্ষণ দেখল। এই কুমার কন্দর্প নারায়ণ? বিশ্বাস করতে ইচ্ছে হয় না। মনোজ শুনেছে রাজা গোবিন্দ নারায়ণ অসম্ভব কিপ্টে লোক। রাজবাড়ির বুড়ো দারোয়ানের সঙ্গে স্কুলের বেয়ারা সুখলালের খাতির আছে। দুজনের বাড়ি এক গায়ে। বুড়ো দারোয়ান নাকি সুখলালকে একবার বলেছিল রাজা ভীষণ কৃপণ বলে রানী অম্বিকা নিজেই তার এক ভাইয়ের কাছে কুমার কন্দর্পকে পাঠিয়ে দিয়েছিলেন। বাপের কাছে থাকলে নাকি কন্দর্প মানুষ হতো না। কন্দর্পের মামা মস্ত বড় চাকরি করে, নানা জায়গায় ঘুরে বেড়ায়। সেই মামার আবার ছেলে পুলে নেই। কন্দর্প সেই মামার কাছে মহা সুখে আছে। কিন্তু মনোজের কিছুতেই বিশ্বাস হয় না যে কৃপণ গোবিন্দনারায়ণের এত সুন্দর একটা ছেলে থাকতে পারে। ছবিটা যারই হোক, মনোজ এই ছবিটা কিছুতেই হাতছাড়া করতে পারবে না। তার যত ছেলে বন্ধু আছে তাদের চেয়েও এই ছবির বন্ধুটা তার বেশি প্রিয়। মনোজ রামায়ণ বইটা অন্য সব বইয়ের পিছনে সাবধানে লুকিয়ে রেখে দিল। তাদের বাড়ির অবস্থাটা এই ভর সন্ধেবেলা খুবই থমথমে। রাখোবাবু ঘড়ি হাতে দিয়ে উঠোনে পায়চারি করতে করতে ঘন ঘন টাইম দেখছেন, আর মাঝে মাঝে হাঁক ছেড়ে সবাইকে সময় জানাচ্ছেন। বাড়ির লোকেরা সবাই ছবি খুঁজে খুঁজে হয়রান। এখন আর কেউ রাখোবাবুর হাঁক ডাকে গ্রাহ্য করছে না। মনোজের ছোট ভাই বোন দুটো কিরমিরিয়ার কাছে বসে গল্প শুনছে। গণেশ ঘোষালের কাছে বসে গলা সাজছে পুতুল। ঠাকুমা আর ঠাকুরজি রান্নাঘরে বসে জপের মালা টপকাচ্ছে। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলছে, ওই একজনের চেঁচামেচিতে বাড়ি অতিষ্ঠ হয়ে গেল। হাতে ঘড়ি বেঁধে ঘড়িবাবু হয়ে চৌকিদারের মতো চেঁচাচ্ছেন তখন থেকে, ইত্যাদি। রঘু আর রামও হ্যারিকেন হাতে হারিকেনকে খুঁজতে বেরিয়েছে। ভজবাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাড়ার থিয়েটারে ভজবাবুই মধ্যমণি। তার খোঁজে ছেলেরা বারবার আসছে, কিন্তু ভজবাবু ফিরছেন না। সবাই কিছু চিন্তিত, কিন্তু ভজবাবুর এখন আর ফেরার উপায় নেই। র্যাপারের তলায় পিস্তল নিয়ে সেই যে বেরিয়েছিলেন, তারপর সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড হয়ে গেছে শহরে। উত্তর দিকে শহরতলিটা একটু নির্জন, গা ছমছম করা জায়গা। এদিকে অনেক গাছগাছালি, মাঠঘাট আর ডোবা আছে। ঠ্যাঙ্গারে ডাকাতদের আস্তানা ছিল এক সময়। এখনো গুন্ডা বদমাস ডাকাতরা এই অঞ্চলটাতেই রাজত্ব করে। শহরের ভদ্রলোকেরা সন্ধ্যের পর বড় একটা এদিকে আসে না। কানাই মাছওয়ালার বাড়িও এই উত্তর দিকের শহরতলিতেই। বড় রাস্তা থেকে একটা হাঁটা পথ ঘন বাঁশঝোপের ভিতর দিয়ে নেমে গেছে। সেই রাস্তার দুধারে কচু বন, ভাট বন আর বেটে কুল গাছের ঝোপে ভরা। খানিক এগোলে একটা মান্ধাতার আমলের ভাঙা কালী মন্দির চোখে পড়বে। দ্বাদশ শিবের মন্দিরও আছে বটে, তবে তার বেশিরভাগই তক্ষক, চামচিকে আর সাপ খোপের বাসা। গোটা চারেক মন্দির ভেঙে স্তূপ হয়ে আছে, তবে কালী মন্দিরের কালী খুব জাগ্রত। লোকে বলে ডাকাতে কালী বাড়ি। কথাটা মিথ্যে নয়। কানাই মাছওয়ালা আর তার জনাভিষেক স্যাঙাত রোজ সন্ধেবেলা মন্দিরের চাতালে বসে গাঁজা কিংবা কারণ বাড়ি খেয়ে নেশা করে। শুটকো মতো এক পুরুত মশাই সন্ধেবেলা এসে
ধূপ ধুনো দিয়ে আরতি করেন ভয় ভয়। আর বাইরে কানাই আর সাঙ্গাতরা জয় মা জয় মা বলে বিকট সুরে হাল্লা চিল্লা করে। কানাই বৈকালী বাজারে গিয়ে মাছ বেচতে বসবার আগে কালী প্রণাম সেরে যায়। লোকে বলে কানাই রাত দুপুরে ডাকাতি করতে বেরোয়। তা কথাটা নেহাত মিথ্যে নয়, তবে কিনা কানাইকে এখনো কেউ হাতে নাতে ধরে ফেলতে পারেনি। আজকের আরতি খুব জমে উঠেছে। রোগা পুরুত মশাই নেচে নেচে আরতি করে ঘেমে উঠেছেন, কিন্তু বাইরে সন্ডারা প্রচণ্ড হুমকি দিয়ে বলছে, ঘুরে ফিরে আবার হোক, চালিয়ে যাও। পুরুত মশাই আর করেন কি? ওরা থামতে না বললে তো আর থামতে পারেন না। বেয়াদপি করলে খাড়ার কোপে গলা নামিয়ে দেয় যদি। এদের খপ্পরে পড়ে যাওয়ার পর থেকে পুরুত মশায়ের জীবনে আর শান্তি নেই। শহরের উত্তর দিকটা নিরিবিলি দেখে কি কুক্ষণে এদিকে একখানা কুড়ে ঘর তুলে থাকতে এলেন। তারপর একদিন মাঝরাতে ডাকাতরা তার গলায় সরকি ধরল, এসে বলল, ভালো চাও তো আমাদের কালীর পুজো করবে, চলো। সেই থেকে আজ 5 বছর এক টানা কালী পুজো করতে হচ্ছে। পয়সা কড়ি পান না যে তা নয়, ডাকাতরা মতলব হলে দেয় হয়ে ভালোই, কিন্তু তার বদলে অনেক নাচন কোদন দেখাতে হয়। ঝাড়া ঘণ্টা 2 আরতি না করলে ডাকাতদের মন ওঠে না। পায়ে বাত হোক, জ্বর জারি, আমাশা, বায়ু, পিত্ত, কফ কিছু মানে না বেটারা। কেবল বলে, ঘুরে ফিরে জোরসে চালাও, আবার হোক। পুরুত মশাইয়ের জীবনটাই অন্ধকার হয়ে গেছে। তার ওপর ডাকাতদের সংস্পর্শ দোষে কবে যে পুলিশ ধরে নিয়ে হাজতবাস করায়। নানা দুশ্চিন্তায় পুরুত মশাই আজকাল খেতে পারেন না, ঘুমোতে পারেন না, দিন দিন রোগা হয়ে যাচ্ছেন। মনে মনে কেবল মা কালীর কাছে মানত করেন, জোড়া পাঠা দেব মা, এদের হাত থেকে উদ্ধার করো। আজকের পুজোর আয়োজনটা খুব জাঁকালো রকমের। যেদিন এরকম পুজো হয় সেদিনই পুরুত ঠাকুর বুঝতে পারেন যে আজ কোথাও কোনো গেরস্তের কপাল পুড়েছে। সাধারণত ডাকাতি করার রাতেই বড় করে পুজো দেওয়া হয়। একজোড়া পাঠা আজ বলি হয়েছে। বলির পর পাঠার রক্ত আছলা করে নিয়ে ডাকাতরা কপালে আর গায়ে মেখেছে মহা উল্লাসে। মুড়ো দুটো মায়ের ভোগে উৎসর্গ করে এখন একটা মুস্কো মতো লোক পাঁঠা দুটোকে একটা আম গাছের ডালে ঠ্যাং বেঁধে ছাল ছাড়িয়ে নাড়ি ভুড়ি বের করছে পেট থেকে। মন্দিরের চাতালে বসে কানাই একটার পর একটা হেসো বালি দিয়ে ঘষে ধার তুলছে। তার চোখ দুটো টকটকে লাল, পানের রসে ঠোঁট দুটো রক্ত শোষার মতো দেখাচ্ছিল। অন্য সব ডাকাতরা মদ গাঁজা খেয়ে পেল্লায় হাঁক ডাক ছাড়ছে। এইসব দেখে পুরুত মশায়ের ঠ্যাং দুটো থরথর করে কাঁপে। বুকে ধরাস ধরাস শব্দ, গলা শুকিয়ে কাঠ। এই ডাকাতের দলে একটা ছেলে আছে যে একটু অন্য রকমের। তাকে দেখতেই ডাকাতের মতো নয় মোটেই। ভারী সুন্দর ফুটফুটে চেহারা তার। লম্বা হলেও খুব একটা জোয়ান নয় সে। মুখখানা মিষ্টি, চোখ দুটো ঢুলু ঢুলু। গায়ের রং একসময় টক টকে ফর্সা ছিল, কিন্তু এখন অযত্নে রংটা জ্বলে গেছে। দেখে মনে হয় এ বোধহয় ভদ্র ঘরের ছেলে। কিন্তু পুরুত মশাই শুনেছেন ডাকাত দলের বুড়ো সর্দারকে হটিয়ে একদিন নাকি একেই নতুন সর্দার বানানো হবে। ছেলেটা মদ গাঁজা খায় না, চেঁচামেচিও করে না, বেশিরভাগ সময়ে চুপচাপ বসে থাকে। তবে ছোকরা নাকি ভারী এলেমদার। বন্দুক পিস্তলের হাত খুব পরিষ্কার, বর্ষার টিপ একেবারে অব্যর্থ। তাছাড়া দুর্জয় তার সাহস। পুরুত মশাই ঘণ্টা নেড়ে আরতি করতে করতেই শুনতে পেলেন একজন ডাকাত বলছে, ওরে আজ রাজবাড়ি লুট হবে, তোরা বেশি মদ গাঁজা খাসনি, খেলে মাথা ঠিক রাখতে পারবি না। শুনে পুরুত মশাইয়ের হাত থেকে ঘণ্টাটা টঙাস করে পড়ে গেল।
ওদিকে একটা বাস ঝোপের আড়ালে দাঁড়িয়ে ডাকাতের দৃশ্যটা লক্ষ্য করছিলেন আর একজনও। তার গায়ে র্যাপার, পরনে ধুতি। দেখলে খুব নিরীহ মানুষ বলে মনে হয়। আসলে মানুষটা নিরীহই, কিন্তু আজ তার ডান হাতে একটা পিস্তল, আর চোখ দুটো অসম্ভব জলজল করছে। এ লোকটা আর কেউ নয়, স্বয়ং ভজ হরি বাজারু। ভজবাবুকে যারা রোজ বাজারে হাটে দেখেন, তারা এই ভজবাবুকে দেখলে কিন্তু চিনতেই পারবেন না। তার মানে এ নয় যে বেটে খাটো ভজবাবু হঠাৎ 6 ফুট লম্বা হয়ে গেছেন, কিংবা তার থলথলে চেহারাটা হঠাৎ মাস্কুলার হয়ে গেছে। সেসব না হলেও ভজবাবুর চেহারায় এখন এমন একটা বেপরোয়া ভাব, এমন হিংস্র আর কঠিন চোখমুখ যে লোকে দেখলেই 3 হাত পিছিয়ে পালানোর পথ খুঁজবে। আজ বিকেলে পিস্তলটা হাতে নেওয়ার পর থেকেই ভজবাবুর এই পরিবর্তন। আপন মনে মাঝে মাঝে হাসছেন আর বিড় করে বলছেন, এতদিন পিস্তল ছিল না বলেই কেউ আমাকে পাত্তা দিত না তেমন। আজ সব ব্যাটাকে ঢিট করে ছাড়ব। আজ আর কারো রক্ষে নেই। ভজবাবু ছেলেবেলায় যে স্কুলে পড়তেন, তার হেড স্যার ছিলেন গোলক বিহারী চক্রবর্তী। অমন কড়া ধাতের মানুষ হয় না। একখানা থাবড়া খেলে মনে হতো বুঝি গাছ থেকে পিঠে তাল পড়ল। তার ভয়ে ছেলেরা ছবি হয়ে থাকত, কারো শ্বাস পর্যন্ত জোরে বইত না। ভজবাবুর ছেলেবেলাটা এই হেড স্যারের শাসনে কেটেছে, কিন্তু সেখানেই শেষ নয়। স্কুল ছাড়বার পরেও ভজবাবু গোলক বিহারীর ভয় আজও কাটিয়ে উঠতে পারেননি। গোলক বিহারীর বয়স এখন 88, কিন্তু পেল্লায় শটান চেহারা তার। চোখে ঈগল পাখির মতো দৃষ্টি, গলায় বাঘের আওয়াজ, হাতির মতো মাটি কাঁপিয়ে রাস্তায় হাঁটেন। দেখা হলেই পিলে চমকে দিয়ে গাঁক করে বলেন, এই যে ভজু, বলতো সাইকোলজি বানান কি? বলতে না পারলে তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, তোকে গাধা বললে গাধাদের অপমান করা হয়। গোলক বিহারীর এই অসহ্য মাস্টারি ভজবাবু বহুকাল সহ্য করেছেন। এই বুড়ো বয়সেও ভজবাবুকে রাস্তায় ঘাটে বাজারে সর্বত্র ওই গোলকবাবু ওইভাবে অপমান করে বেড়ান। তাই পারতপক্ষে গোলকবাবুর মুখোমুখি পড়ে যেতে চান না ভজবাবু। আজ পিস্তল হাতে পেয়েই প্রথম তার গোলকবাবুর কথা মনে পড়ল। ওই লোকটাকে ঢিট করতে না পারলে জীবনের শান্তি, সুখ, স্বাস্থ্য কিচ্ছু নেই। র্যাপারের মধ্যে পিস্তল লুকিয়ে নিয়ে ভজবাবু তাই সোজা আজ বিকেলে গিয়েছিলেন গোলকবাবুর কদমতলার বাড়িতে। গোলক স্যার তার বাইরের ঘরে বিশাল চৌকির ওপর কম্বল মুড়ি দিয়ে বসা, সামনে খোলা একখানা 5 সেরি এনসাইক্লোপিডিয়া। বিনা চশমায় খুদে খুদে অক্ষর দিব্যি পড়ে যাচ্ছেন এই 88 বছর বয়সেও। ভজবাবু দরজা চৌকাটে দাঁড়াতেই তিনি মুখ তুলে দেখে বললেন, ভজু নাকি রে? সেই কণ্ঠস্বরে হাতে পিস্তল থাকা সত্ত্বেও ভজবাবুর বুকটা কেঁপে গেল। বললেন, আগে। অভ্যেস বসে কম্বলের ভিতর থেকে হেড স্যার একখানা পা বার করে দিয়ে বললেন, এর নাম তাড়াতাড়ি সেটে নে, ঠান্ডায় জমে যাচ্ছি। শহর ভরে গোলকবাবুর ছাত্র, বুড়ো ধুড়ো ছেলে ছোকরা মিলে বিশাল ছাত্রের ব্যাটালিয়ন। সারাদিন তাদের সঙ্গে গোলকবাবুর দেখা হচ্ছে আর টপাটপ প্রণাম পাচ্ছেন। প্রণাম পাওয়ার এই অভ্যেস বসেই পা বের করে ফেলেছেন তিনি। কিন্তু আজ প্রণাম করতে আসেননি ভজবাবু। তার উদ্দেশ্য গোলকবাবু যেখানে সেখানে মাস্টারি করার অভ্যেসটাকে বন্ধ করে দেওয়া। কিন্তু র্যাপারের তলায় পিস্তলটা হাতের চেটোয় ঘেমে উঠল ভয়। গোলকবাবু তাকিয়ে আছেন চোখে চোখে। ডান হাত থেকে পিস্তলটা বাঁ হাতে চালান করে প্রণামটা সেরে নেবেন বলে ভেবেছিলেন ভজবাবু। কিন্তু একটা মুশকিল হলো, র্যাপারের তলায় হাত চালাচালি করতে গিয়ে দেখেন মাঝখানে র্যাপারের একটা পল্লা এসে যাচ্ছে। পিস্তলটা হাত বদল করা যাচ্ছে না, অথচ প্রণামে দেরি করাও চলে না। গোলকবাবুর পায়ে ঠান্ডা লাগছে। অগত্যা
ভজবাবু ডান হাতেই পিস্তলটা ধরে রেখে বাঁ হাতে গোলকবাবুর পায়ের ধুলো নিলেন। গোলকবাবু এক গাল হেসে বললেন, আমি বরাবর লোককে বলি ভোজুগর্দটার ডান বা জ্ঞান নেই। তা এখন দেখছি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কটা ফোরকাস তোর জীবনে মিলে যাচ্ছে। বলি, তুই সব্যসাচী হলি কবে থেকে যে বাঁ হাতে পায়ে ধুলো নিচ্ছিস? ভজবাবু মাথা চুলকে বললেন, ডান হাতে ব্যথা স্যার। ব্যথা? কেন, ঢিল ছুটে গিয়েছিলি নাকি? আজ্ঞে না। বল দেখি, সব্যসাচী মানে কি? যার দুই হাত সমান চলে, টপ করে বলে দিলেন ভজবাবু। আর বলে তার খুব আনন্দ হলো। গোলকবাবুর বিদঘুটে সব প্রশ্নের মধ্যে খুব অল্পেরই ঠিক জবাব দিতে পেরেছেন তিনি। বটে। গোলকবাবু খুব মিষ্টি করে হেসে বললেন, এবার তাহলে বল, সব্যসাচীর ইংরেজিটা কি হবে? ভজবাবুর এক গালে মাছি। হাতের পিস্তলটার কথা আর মনেও পড়ল না। ভয়ে পেটের ভিতরে গোতলান দিচ্ছে। স্টুপিড বলে গর্জন করে উঠলেন গোলকবাবু। ধপাস করে বইটা বন্ধ করে বললেন, বুড়ো হতে চলি এখনো এইসব রপ্ত হলো না? গোলক মাস্টারের ছাত্র বলে সমাজে কি করে পরিচয় দিস তোরা? কত জুয়েল ছেলে এই হাত দিয়ে বেরিয়েছে জানিস? ওঠবোস কর, কর ওঠবোস। ভজবাবুর হা আরো 2 ইঞ্চি বেড়ে আলজিব দেখা যেতে লাগলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। গোলক স্যার তাকে ওঠবোস করতে বলছেন। ওঠবোস করবো স্যার? অতি কষ্টে জিজ্ঞেস করেন ভজবাবু। তা নয় তো কি, ডন বৈঠক করতে বলেছি। 10 বার ওঠবোস করে তারপর ছুটি পাবি। শুরু করে দে। হাঁটুতে বাজছে স্যার। বাত সেরে যাবে। হাড়ে মটমট শব্দ হয়। হোক শব্দ, তাতে তোর শব্দরূপ ধাতস্থ হবে। আমার যে 55 বছর বয়স হলো স্যার। শিক্ষার আবার বয়স কি রে হইল? কর ওঠবোস। বাহাতে পেন নাম করা তোমার বের করছি। কর ওঠবোস। গোলকবাবু একটা হুঙ্কার ছাড়লেন। সেই হুঙ্কারে ভজবাবু কুকরে যেন ক্লাস 6-এর ভোজু হয়ে গেলেন। তারপর বাত ব্যাধি ভুলে বয়স উপেক্ষা করে হাড়ের মটমট শব্দ তুচ্ছ করে 10 বার তাকে ওঠবোস করতে হয়েছে। শাস্তির দৃশ্যটা খুব আয়েশ করে দেখলেন গোলকবাবু। শুধু তিনিই নন, ভজবাবু ওঠবোস শুরু করার মুখে গোলক স্যারের 2 নাতি আর 1 নাতনিও এসে দরজায় দাঁড়ালো। তাদের সে কি মুখ চাপা দিয়ে হাসি। 10 বার ওঠবোস করার পর ভজবাবু যখন হ্যাঁ করে হাঁপাচ্ছেন, তখন গোলকবাবু বললেন, যা, আর কখনো যেন ডান বা ভুল না হয় দেখিস। সেই অপমানের পর বেরিয়ে এসেই ভজবাবুর চেহারাটা একদম পাল্টে গেল। ভর সন্ধেবেলা 10 বার ওঠবোস, হাতে পিস্তল থাকতেও। ভাবতে ভাবতে ভজবাবুর চেহারা হয়ে গেল খ্যাপা খুনির মতো। সারা দুনিয়াকে তখন তার দাঁতে নখে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মাথাটা এত তেতে গেছে যে মনে হচ্ছিল এক্ষুনি মাথার ব্রহ্মতালুতে আগ্নেয়গিরির গহ্বরের মতো ছ্যাদা হয়ে মাথার ঘিলু তপ্ত লাভার মতো ছিটকে বেরিয়ে পড়বে। রাস্তার কল থেকে খানিক ঠান্ডা জল মাথায় দিয়ে ভজবাবু আবার রওনা দিলেন। সব পাজি বদমাশকে আজ ঠান্ডা করতে হবে। চৌরাস্তার মোড়ে একজন কনস্টেবল একজন রিক্সাওয়ালার কাছ থেকে পয়সা নিচ্ছিল, প্রায়ই নেয়। রিক্সাওয়ালার গাড়িতে বাতি ছিল না, তাই ধরা পড়ে কাঁচুমাচু মুখে একটা সিকি ঘুষ দিচ্ছিল। ঠিক এই সময় ভজবাবু পিস্তল বাগিয়ে ঘটনাস্থলে হাজির। বিকট একটা হুঙ্কার দিয়ে কনস্টেবলটাকে বললেন, সিকি ফিরিয়ে দে। পিস্তল দেখে সিপাহীটার চোখ লুচির মতো গোল হয়ে গেল। আর রিক্সাওয়ালাটা বাবা রে বলে গাড়ি ফেলে দৌড়। দে বলছি ফিরিয়ে। ভজবাবু ধমকালেন, কিন্তু সিপাই সিকিটা ফিরিয়ে দেবে কাকে? রিক্সাওয়ালাটা হাওয়া দিয়েছে যে। অগত্যা ভয়ে ভয়ে ভজবাবুর দিকেই সিকিটা ছুঁড়ে দিয়ে হাত জোর করে বলল, জান বাঁচিয়ে দিন ভজবাবু, আর কখনো। ভজবাবু নির্দয় খুনির গলায় বললেন,
উঠবোস কর 10 বার। লোকটা খানিক গাইগুই করল বটে, কিন্তু শেষে রাজি হয়ে চৌরাস্তার ধারে সরে এসে একটু অন্ধকারে 10 বার বৈঠকি দিল। সিপাহীটাকে উঠবোস করিয়ে গায়ের ছাল খানিকটা মিটল ভজবাবুর। ভারী খুশি হয়ে উঠলেন পিস্তলের গুণ প্রত্যক্ষ করে। আবার র্যাপারের তলায় অস্ত্রটা লুকিয়ে নিয়ে সোজা চলে এলেন ইউরোপিয়ান ক্লাবে। ক্লাবে অবশ্য এখন ইউরোপিয়ান আর কেউ নেই। বিলিয়ার্ড টেবিলের ওপরকার দামি কাপড়টাকে কে বা কারা ব্লেড দিয়ে কেটে তুলে নিয়েছে। টেবিল টেনিসের টেবিলের ওপর এখন দারোয়ানের মেয়ে আর জামাই শোয়, আর বল নাচের ঘরে টেবিল চেয়ার পেতে কয়েকজন অফিসার গোছের লোক পয়সা দিয়ে তাস টাস খেলে। জুয়া খেলা দু চোখে দেখতে পারেন না ভজবাবু। বহুকাল ধরে তার ইচ্ছে এই জুয়ার চক্রটা ভাঙতে হবে। ঘরে ঢুকেই ভজবাবু পিস্তলটা বাগিয়ে ধরে বললেন, হাতটা তুলে ফেলো, হয়ে দেরি করো না। জুয়ারিরা খেলায় মজে আছে, ভালো করে শুনতেও পেল না, কিংবা শুনলেও গ্রাহ্য করল না। কই হে বলে ভজবাবু এবার যে হুমকি ছাড়লেন তা অবিকল গোলকবাবুর গলার মতোই শোনালো। এইবার 4-5 জন জুয়ারি মুখ তুলে তাকিয়ে থ। এই যে ভজবাজারু, হাতে পিস্তল যে! ও ভজবাবু, হলো কি আপনার? ভজবাবু সেসব কথায় কান দিলেন না, তবে লোকগুলো যাতে ব্যাপারটাকে হালকাভাবে না নেয় তার জন্য হঠাৎ পিস্তলের নলটা ছাদের দিকে তাক করে গুড়ম করে একটা গুলি ছুড়লেন। সেই শব্দে নাকি গুলি লেগে কে জানে ঘরের আলোর ডুমটা ফটাস করে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল। আর সেই অন্ধকারে 4-5টা জুয়ারি প্রাণপণে চেঁচাতে লাগলো, গুলি গুলি, গেলাম, মলাম। ভজবাবু অন্ধকারে আপন মনে একটু হেসে বেরিয়ে এলেন। পিস্তলের মজা এখনো শেষ হয়নি, এই তো সবে শুরু ভাবলেন ভজবাবু। তারপর জোর কদমে আর একদিকে হাঁটতে লাগলেন। চোরটা গোবিন্দ ভালো লোক নয়, সে সুদে টাকা খাটায়, লোকের গয়না জমি বন্ধক রেখে টাকা ধার দেয়। এইসব করে সে এখন বিশাল বড় লোক। আসল নাম গোবিন্দচন্দ্র বণিক, কিন্তু সুদখোর আর অর্থলোভী বলেই তার নামই হয়ে গেছে চোরটা গোবিন্দ। যারা টাকা ধার দিয়ে সুদ খায় বা বন্ধকি কারবার করে তাদের বড় একটা ভালো হয় না। এই যেমন চোরটা গোবিন্দরও ভালো কিছু হয়নি, তার ছেলেপুলেরা কেউ মানুষ হয়নি। দুটো ছেলেই বখে গিয়ে বাড়ি থেকে চুরি করে পালায়। তারপর একজন খুন করে জেলে গেছে, অন্যজন পাগল হয়ে পাগলা গারদে আছে। একটি মেয়ের বিয়ে দিয়েছিলেন 7 করে, কিন্তু সে মেয়ের শ্বশুর বাড়ি থেকে বলে দিয়েছে ওরকম সুদখোর বাপের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না, তাই মেয়েও বাপের কাছে আসে না। পুলিশ চৌকির কাছেই চোরটা গোবিন্দর বাড়ি। ছোট আর পুরনো হলেও বাড়িটা খুব মজবুত। জানলায় মোটা মোটা গরাদ, লোহার পাতমারা পুরো কাঠের দরজা, আর তাতে আবার সব সময় তালা লাগানো থাকে। ঘরে বিশাল বিশাল কয়েকটা সিন্ধুকে কয়েকশো ভরি বন্ধকি গয়না আর জমি জমার দলিল, কোম্পানির কাগজপত্র রাখা থাকে। কৃপণ চোরটা গোবিন্দর পয়সা থাকলে কি হয়, কখনো ভালো খাবে পড়বে না। বুড়ো শকুনের মতো বাজারে ঘুরে ঘুরে যত সব সস্তার পচা বাসি তরি তরকারি কিনবে। বাজারের ভালো জিনিসটার প্রতি যার চোখ নেই তাকে ভজবাবু মোটেই ভালো চোখে দেখেন না। তার উপর আবার লোকটা সুদখোর। চোরটা গোবিন্দর একটা স্বভাব হচ্ছে সব কাজ করার আগে পাজি দেখে নেবে। তিথি নক্ষত্রের যোগ না দেখে সে কখনো কোনো কাজ করে না, এমনকি দিন খারাপ থাকলে বন্ধক নেওয়া পর্যন্ত বন্ধ রাখে। হঠাৎ চোরটা গোবিন্দর কথা মনে পড়তেই ভজবাবুর শরীরে রক্ত টকবক করে ফুটতে লাগলো। হ্যাঁ, এ লোকটা মানুষের সমাজে এক বিদ ঘুটে কলঙ্ক, পৃথিবীর এক কুটিল শত্রু।
এই নরাধমকে কিছু উত্তম শিক্ষা দেওয়া দরকার। ভজবাবু এসে চোট্টা গোবিন্দর দরজায় কড়া নাড়লেন। চোট্টা গোবিন্দ সাবধানী লোক, সন্ধ্যের পর হুট বলতে সদর দরজা খোলে না। অনেক জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হলে দরজা খোলে, নয়তো পরদিন আসতে বলে বিদায় দেয় লোককে। নিতান্ত কেউ দায়ে ঠেকলে জানলা দিয়ে গয়না টাকার লেনদেন হয়, তাও আবার তিথি নক্ষত্র ভালো থাকলে। কিন্তু ভজবাবুর কপালটা আজ নিতান্তই ভালো। যে সময়টায় তিনি কড়া নাড়ছিলেন ঠিক সে সময়ে দরজার ভিতর থেকে হুড়কো খোলা শব্দ হলো। কপাটের পাল্লা খুলে শার্দুল চৌধুরী বেরিয়ে আসছিল। শার্দুল নাম করা শিকারী, তার যে কত বন্দুক পিস্তল ছিল তার লেখা জোকা নেই। 7টা তেজি ঘোড়া ছিল, 5টা গ্রে হাউন্ড ব্লাড হাউন্ড কুকুর, বাড়িতে বাগান পুকুর দারোয়ান ছিল। তাছাড়া শার্দুলের চেহারাটাও ছিল পাহাড়ের মতো বিশাল, আর মনটা ছিল আকাশের মতো উদার। মুঠো মুঠো টাকা যেমন ওড়াতো তেমনই বিলিয়ে দিত। তবে একটা কারণে শার্দুলকে ভজবাবু দেখতে পারেন না। শার্দুল বাজারে গিয়ে কখনো দরদাম করে না। দোকানদাররা যা দাম চায় তাই হাসি মুখে দিয়ে দেয়, আর রাশি রাশি তরি তরকারি, মাছ ডিম মাংস কিনে ফেলে। শার্দুল যেদিন বাজারে যায় সেদিন দোকানদারদের পোয়া বারো, আর ভজবাবুর কপালে দুঃখ। সেদিন ভজবাবু যে দোকানদারের কাছে গিয়ে বাবা বাছা বলে 2 পয়সা কমানোর চেষ্টা করেন, সেই দোকানদারই তাকে না চেনার ভান করে পাত্তাই দিতে চায় না। কানাই মাছওয়ালা একবার তো বলেই ফেলল, বাজারুদের মধ্যে ভদ্রলোক দেখলাম একমাত্র ওই শার্দুলবাবুকেই, আর তো সব ছেঁচড়া। সেই থেকে ভজবাবুর রাগ। শার্দুল চৌধুরীর অবশ্য আর সেই বাঘ সিংহি মারার দিন নেই। অমিত ব্যয়ের ফলে তার পয়সা কড়ি সব চলে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে, বন্দুক ঘোড়া কুকুর সবই বেহাত। শার্দুলের সে চেহারাও আর নেই। রোগাটে লম্বা মানুষটাকে দেখলে মনে হয় বুঝি শার্দুলের বাবা, অত বুড়ো দেখায়। শার্দুল ভজবাবুকে দেখে চোখ নাচিয়ে বলল, কি খবর হে ভজু শিকারী? ভজবাবু জন্মেও কিছু স্বীকার করেননি, তবে কিনা ভালো বাজার করেন বলে শার্দুল তাকে মুনাফা শিকারী বলে ডাকে, সংক্ষেপে শিকারী। ভজবাবুর র্যাপারের তলায় তৈরি পিস্তল, কিন্তু যখন তখন সেটা ব্যবহার করতে তো আর পারেন না, সতর্কতার অত্যন্ত প্রয়োজন। তাই ভালো মানুষের মতো বললেন, ভিতরে চলুন শার্দুলবাবু, আপনার সঙ্গে কথা আছে। শার্দুল ব্যস্ত হয়ে বলে, কথা বলার সময় নেই, বাড়িতে আর জলসা বসিয়েছি। লখনৌ থেকে এক বড় ওস্তাদ এসেছে, তাকে মুজরো দিতে হবে বলে একটা সোনার পকেট ঘড়ি বাধা দিয়ে গেলাম, জোর খানা পিনাও হবে। ভজবাবু দাঁত কিরমির করলেন। অমিত ব্যয়ী আর কাকে বলে? এই লোকটার এই দেদার টাকা খরচ করে ফুর্তি করা আর বাজারের দোকানদারদের আশকারা দেওয়া আজ বের করতে হবে। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, কথাটা একান্তই জরুরি, বেশি সময়ও লাগবে না। এই বলে শার্দুলকে একরকম ঠেলে দরজার ভিতরে এনে ভজবাবু দরজাটা দরাম করে বন্ধ করে পিস্তল বের করে বললেন, হ্যান্ডস আপ। শার্দুল বলে উঠল, আজ থিয়েটার দেখার সময় নেই, ওস্তাদজি বসে আছেন। তোমার পূর্বপল্লী কি এবার গোয়েন্দা নাটক করছে নাকি? ভজবাবু হাসলেন, তারপর বিনা বাক্যে পিস্তলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘোড়া টিপে দিলেন। প্রচণ্ড শব্দ, আগুনের ঝলক আর ধোঁয়ার ভিতরে দাঁড়িয়ে ভজবাবুর নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বীর বলে মনে হলো। পিস্তলের শব্দে শার্দুল 3 হাত ছিটকে গেল। চোট্টা গোবিন্দ সিন্ধুকের চাবি ট্যাকে গুঁজতে যাচ্ছিল, ঝনাত করে চাবির গোছাটা পড়ে গেল মেঝে। ভজবাবু বললেন, হ্যান্ডস আপ। এবার আর শার্দুল ও চোট্টা গোবিন্দর হাত ওপরে তুলতে বেশি দেরি হলো না।
তবে কিনা চোরটা গোবিন্দ ইংরেজি জানে না। হ্যান্ডস আপ কথাটার মানে বুঝতে পারেনি বলে তার কিছু দেরি হয়েছিল। শার্দুল চৌধুরী কথাটার মানে বলে দিল তাকে। তখন সে তড়িঘড়ি হাত তুলে বলল, বাবা ভোজু, দোহাই তোমার, পাঁজিটা একটু দেখতে দাও। ভজবাবু হেসে বললেন, পাঁজি দেখবেন না পাজি দেখতে চান? পাজি দেখতে চাইলে একটা আয়না নিয়ে নিজের মুখখানা দেখুন, সবচেয়ে বড় পাজিকে দেখতে পাবেন। চোরটা গোবিন্দ কাকুতি মিনতি করে বলতে থাকে, লক্ষ্মী ছেলে ভোজু, অমন করে না, ছি। 8টা কত মিনিটে যেন অমৃত যোগ আছে। যদি মারতেই হয় তবে সময়টা একটু দেখে মেরো বাপ, নইলে কোন নরকে গিয়ে পচবো। হাসলেন ভজবাবু। তারপর ডাকলেন, শার্দুল চৌধুরী। ভজবাবুর গলার ডাকটা বাঘের ডাকের মতো শোনালো। শব্দে কেঁপে ওঠে শার্দুল, আর ভজবাবু অবাক হয়ে নিজের গলায় হাত রেখে ভাবেন, এও কি পিস্তলের গুণ? নইলে এরকম বাঘের আওয়াজ আমার গলায় এলো কোত্থেকে? ভজবাবু পিস্তলটার গায়ে আদরে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, শুনুন শার্দুল বাবু আর গোবিন্দ বাবু, আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। গোবিন্দবাবু, আপনি সুদখোর, বন্ধকি মহাজন, মানবতার শত্রু, পৃথিবীর পঙ্কিলতম জঘন্যতম কি যেন থাকবে। আর শার্দুল বাবু, আপনি আড্ডাবাজ, ফুর্তিবাজ, বেহিসেবি, দরিদ্রের রক্ত শোষণ করে, পৃথিবীর সম্পদ লুণ্ঠন করে, বাজারে গিয়ে নিজের ধন সম্পদের অপপ্রয়োগের দ্বারা মূল্যমানকে জঘন্যতম ঊর্ধ্বে তুলে দিয়ে যে অহমিকার ধ্বজা, এত কথারই বা কাজ কি? উঠবোস করুন 10 বার। শার্দুল খুব মন দিয়ে ভজবাবুর কথা শুনছিল। ভজবাবু থেমে যেতেই চোরটা গোবিন্দর দিকে চেয়ে বলে উঠল, পাঠ ভুলে গেছে? ভজবাবু ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, ভুলিনি, আরো শুনতে চান? আপনাদের লজ্জা হয় না শুনতে? উঠবোস করুন, উঠবোস। শার্দুল ওঠবোস করতে থাকে। চোরটা গোবিন্দ প্রায় কেঁদে ফেলে বলে উঠল, 8টা 15 মিনিট 39 সেকেন্ড গতে অমৃত যোগ লাগবে। বাবা ভোজু, ততক্ষণ বসে না হয় বিশ্রাম করো, বসে বসে গালাগাল করো খানিক শুনি। বেশ বলছিলে বাবা। ভজবাবু রেগে গিয়ে বললেন, কথা কানে যাচ্ছে না নাকি? উঠবোস করতে বলছি যে। উঠবোস? চোরটা গোবিন্দ ভারী বিমর্ষ গলায় বলে, উঠবোস করব সেই ভাগ্য কি আর আমার আছে রে বাপ? 2 হাঁটুতে বাত, একবার বসলে আর উঠতে পারি না, ধরে তুলতে হয়। 10 বার উঠবোস করতে একটা বেলা চলে যাবে, তাও যদি তোমরা ধরাধরি করে করাও। ওদিকে শার্দুল শেষবার উঠবোস করে দাঁড়িয়ে হাসি মুখে বলল, 10, এবার ছুটি তো ভোজু? ভজবাবু মাথা নেড়ে বলেন, ছুটির দেরি আছে। গোবিন্দবাবু, আপনার কাছে তামা তুলসী গঙ্গা জল থাকে বলে শুনেছি, সেসব বের করুন। ছোটা গোবিন্দ মাথা নেড়ে বলে, থাকে বাবা, যারা ধার কর্য করতে আসে তাদের তামা তুলসী গঙ্গা জল ছুঁইয়ে শপথ করিয়ে নি, যাতে সুদ ঠিক মতো দেয়, মামলা মোকদ্দমা না করে, সাপ সাপান্ত না দেয়। পিস্তল নাচিয়ে ভজবাবু বললেন, সেসব বের করুন, আজ আপনাদের শপথ করিয়ে নেব। কাঠের আলমারি খুলে চোরটা গোবিন্দ তাম্রপাত্রে গঙ্গা জল আর তুলসী পাতা বের করে হাতে নিয়ে দাঁড়ালো। ভজবাবুর পিস্তলের ইশারায় শার্দুল চৌধুরীও তাম্রপাত্রটি ছুঁয়ে দাঁড়ালো। ভজবাবু বললেন, এবার বলুন, আর কখনো টাকা ধার দিয়া সুদ লইব না, বন্ধকের কারবার করিব না, মানুষের সর্বনাশ করিয়া ধনী হইব না। চোরটা গোবিন্দ বলতে থাকে, সঙ্গে সঙ্গে শার্দুলও বলে, আর কখনো টাকা ধার দিয়া সুদ লইব না, মন্দকের কারবারে। ভজবাবু বিরক্ত হয়ে শার্দুলকে বলেন, আহা, ও কথা আপনার বলবার নয়, আপনার শপথ বাক্য আলাদা। তারপর ভজবাবু শার্দুলকে দিয়ে শপথ করাতে থাকেন, আর কখনো বেহিসেবি খরচ করিব না, ফুর্তি করিয়া টাকা উড়াইব না, আর বাজার করিতে গিয়া
দরাদরি না করিয়া জিনিস কিনিব না। এবার শার্দুলের সঙ্গে সেসব কথা চোরটা গোবিন্দ বলতে থাকে। আর কখনো বেহিসেবি খরচ করিব না, ফুর্তি করিয়া টাকা উড়াইব না, আর বাজার করিতে গিয়া। ভজবাবু চোরটা গোবিন্দকে ধমক দিলেন। ওসব আপনাকে কে বলতে বলেছে? আপনি বরং সুদের কারবার ছেড়ে এবার থেকে ফুর্তি করেই টাকা ওড়াবেন, আপনার সেইটাই দরকার। তাই করব বাবা, তবে বুড়ো বয়সে কিছু মনে থাকে না, যা সব শপথ করালে তা মনে থাকলে হয়। ভজবাবু একটু তৃপ্তির হাসি হেসে বেরিয়ে এলেন। এবার যাবেন বাজারে। কানাই মাছওয়ালাকে ঢিট করতে না পারলে সুখ নেই, কিন্তু বইকালী বাজারে আজ কানাই বসেনি। মেছুনি অনঙ্গবালা ভজবাবুকে চুপি চুপি বলল, আসবে কি করে বাবু, আজ যে কানাইয়ের কালী পুজো। কালী পুজো? কালী পুজো তো কবে হয়ে গেছে। অনঙ্গবালা পান খাওয়া মুখে একটু হেসে বলে, সে পুজো নয় বাবু, আপনাকে বলেই বলছি, আজকের পুজো হচ্ছে ডাকাতি করার পুজো। বটে। ভজবাবুর মুখখানা অসুরের মুখের মতো হয়ে গেল। বাজার থেকে বেরিয়ে তিনি সোজা শহরের উত্তর দিকে যাওয়ার রাস্তায় পড়লেন। বেগে হাঁটছেন আর আপন মনে মাঝে মাঝে বলছেন, বটে 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 বটে। বাঁশঝোপের আড়াল থেকে ভজবাজারু সবই দেখলেন, শুনলেন, তারপর আপন মনে বলে উঠলেন, বটে। আলোয়ানের তলা থেকে পিস্তলটা বের করে একটু আদর করলেন অস্ত্রটাকে। পিস্তল থাকলে আর কোনো ভয় নেই। পিস্তলের সামনে সব ডাকাত, বদমাস, চোর, গুন্ডা ঠান্ডা। ওদিকে ডাকাতরা খুব চিল্লামিল্লি করছে, তাদের আনন্দ আর ধরে না। পুজো হয়ে গেছে, বলির পাঠা কাটাকুটি করে মস্ত কড়াইতে কাঠের জালে রান্না চেপে গেছে। গোটা 25 মশাল জ্বলছে চারধারে, চারদিকটা আলোয় আলো। এদিকে মাংসের গন্ধে ভজবাবুর হঠাৎ মনে পড়ে গেল, আজ সেই দুপুরের পর এ পর্যন্ত তার কিছুই খাওয়া হয়নি। বড্ড খিদে পেয়ে গেছে। তার উপর বাঁশঝাড় থেকে হাজার হাজার মশা পিন পিন করে উড়ে এসে ছেকে ধরছে তাকে। ইচ্ছে ছিল ডাকাতদের ওপর আরও কিছুক্ষণ নজর রাখবেন। ওরা যখন ডাকাতিতে বেরোবে ঠিক তখন গিয়ে জমের মতো পিস্তল হাতে মুখোমুখি হবেন। কিন্তু খিদে আর মশার জ্বালায় ভজবাবু বসে থাকতে পারলেন না। আহাম্মক মশাগুলো তো পিস্তলের মর্ম বোঝে না যে ভয় পাবে। তাই ভজবাবু ভাবলেন তাড়াতাড়ি ডাকাতগুলোকে শিক্ষা দিয়ে বাড়ি ফিরে গিয়ে পেট ভরে ভাত খাবেন। সারাদিন ভারী ধকল গেছে। এই ভেবে ভজবাবু র্যাপারটা ভালো করে জড়িয়ে নিয়ে পিস্তল বাগিয়ে ধরে বাঘের গলায় খবরদার খবরদার বলে চেঁচাতে চেঁচাতে 4-5 লাফ দিয়ে কালীবাড়ির চাতালে পড়লেন। তারপরই গুড়ুম করে একটা গুলি আকাশে ছুঁড়ে বললেন, হ্যান্ডস আপ, সবাই হাত তোলো। ভজবাবু সেই চেঁচানি আর গুলির শব্দে ডাকাতদের মধ্যে প্রথমটায় এক প্রচণ্ড আতঙ্ক দেখা দিল। ভরকে গিয়ে সবাই এদিকে সেদিকে পাই পাই করে পালাতে লাগলো। একটা মোটা ডাকাত মাংসের ঝোল হাতায় তুলে নুন ঝাল পরীক্ষা করছিল। সে তাড়াহুড়োয় পালাতে গিয়ে সেই ফুটন্ত ঝোল হাতা থেকে মুখে ঢেলে গরমে জ্ঞান শূন্য হয়ে দৌড়তে গিয়ে ফুটন্ত মাংসের কড়াইয়ের মধ্যে একটা পা ডুবিয়ে দিল। তারপর বাবা রেগেছি রে বলে লেংচে লেংচে খানিক দূরে গিয়ে পড়ল। কানাই দায়ে ধার দিচ্ছিল। আচমকা ভজবাবুর মূর্তি আর পিস্তলের শব্দে সে মনে করল পুলিশ এসেছে। সে হাঁটু গেড়ে বসে খুব অভিমানের সুরে হাত জোর করে বলতে লাগলো, এসব কি ঠিক হচ্ছে পুলিশ সাহেবদের? আজ সকালেই 200 বড় বড় কই মাছ দারোগা বাবুদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, তবু এই মন্দিরে এসে জুলুম কেন? নিরালায় বসে কয়েকজন ভক্ত মায়ের পুজো করছে, তার মধ্যে এসে এই হুজ্জুতের কোনো মানে হয়? কিন্তু ভজবাবুর কানে সেসব কথা যাচ্ছে না। ডাকাতদের পালাতে দেখে তার সাহস দ্বিগুণ বেড়ে গেল।
সল্লাসে লাফাতে লাফাতে বলতে লাগলেন, সব বেটাকে মেরে ফেলবো, খুন করব, তারপর ফাঁসিতে ঝোলাবো। আজ তোদেরই একদিন কি আমারই একদিন। তারপর হঠাৎ কানাইকে দেখতে পেয়ে ভজবাবু এক লাফে তার সামনে এসে নাকের ডগায় পিস্তলের নল ঠেকিয়ে বললেন, কানাই। ভজবাবুকে দেখে কানাই অবাক, পিস্তল দেখে আরও অবাক, কাঁপা গলায় বললে, আগে এবার? ভজবাবু এক গাল হেসে বললেন। কানাই কাঁপা গলায় বলে, রোজ তো আপনাকে নিজের ক্ষতি করে কম দামে মাছ দিই ভজবাবু। আজ সকালে যে বড় কই মাছগুলো লুকিয়েছিলি, পরে তো বের করে দিয়েছিলাম ভজবাবু, কেবল গোয়েন্দা চরণ এসে। চুপ বলে ভজবাবু এক ধমক দিয়ে বললেন, বেশি কথা বলতে হবে না, 10 বার ওঠবোস কর তাড়াতাড়ি। কানাই খুব বাধ্য ছেলের মতো ওঠবোস করতে যাচ্ছিল, কিন্তু তার আর দরকার হলো না। কোথা থেকে একটা মাছ ধরার জাল উড়ে এসে ভজবাবুকে আপাদমস্তক মুড়ে ফেলল। হ্যাঁচকা টান খেয়ে ভজবাবু চাতালে গড়াগড়ি। মাছের জালের দড়িটা হাতে নিয়ে ডাকাতের মেজ সর্দার সেই সুন্দরপানা ছেলেটা চেঁচিয়ে বলল, ওরে তোরা সবাই আয় রে, লোকটাকে ধরেছি, আজ বড় করে পুজো হবে ফের, আর সেই পুজোতে নরবলি হবে। সেই শুনে ভজবাবু মূর্ছা গেলেন। যতক্ষণ হাতে পিস্তল ছিল ততক্ষণ ভজবাবু আর ভজবাবু ছিলেন না, মহাবীর হয়ে গিয়েছিলেন। যেই পিস্তলটা হাত থেকে ছিটকে গেল অমনি তিনি রোজকার ভীতু নিরীহ গো বেচারা ভজহরি হয়ে গেছেন। মূর্ছা যখন ভাঙল তখন দৃশ্য দেখে ভজবাবুর আবার মূর্ছা যাওয়ার উপক্রম। দেখেন ডাকাতরা আবার সব জমায়েত হয়েছে, চারদিকে মহা উল্লাস চলছে। তিনি টের পেলেন তার হাত পিচ মোড়া করে বাঁধা, গলাটা হাড়ি কাটে আটকানো, ঢাক আর কাশিতে কারা যেন বলির বাজনা বাজাচ্ছে। কানাই মাছওয়ালা বলছে, এই ছ্যাজরা বাজার ওঠার জন্য আর মাছ বেচে সুখ ছিল না, আজ এটাকে নিকেশ করতেই হবে। রোগা পুরুত মশাই এসে ভয়ে কাঁপতে কাঁপতে ভজবাবুর কপালে একটা সিঁদুরের তিলক এঁকে দিলেন। ডাকাতরা চেঁচালো, জয় মা, জয় মা। বেশ রাত হয়েছে। মনোজদের বাড়ির অবস্থা বেশ থমথমে। হারানো ছবিটা পাওয়া যায়নি বলে রাঘববাবু প্রচণ্ড রেগে গিয়েছিলেন বটে, কিন্তু সন্ধেবেলার পর যেসব খবর এসেছে তাতে তার রাগ জল হয়ে প্রচণ্ড ভয় ঢুকে গেছে। প্রথমেই থানা থেকে একদল সিপাই নিয়ে দারোগা নিশিকান্ত এসে হাজির। নিশিকান্ত ভারী কড়া দারোগা। একবার তার 2 ছেলে মারপিট করে একজন অন্যজনের মাথা ফাটিয়েছিল বলে তাদের 2 দিন করে হাজতবাস করিয়েছিলেন। আর একবার তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি যাওয়ায় স্ত্রীর নামে ওয়ারেন্ট বের করেন। শুধু অন্যের বেলাতেই নয়, নিজের বেলাতেও তিনি সমান করা। যদি চোর ডাকাত ধরতে না পারেন, কোনো অপরাধের যদি কিনারা না হয়, তবে তিনি নিজে নাকে খত দেন, উপোস দেন। কখনো বা সেপাইকে ডেকে বলেন, আমাকে 10 খা বেত মারত। ভারী কালী ভক্ত লোক। যদি কেউ নিশি দারোগাকে কালীর গান শোনায় তবে তার ভর হয়। চিৎপাত হয়ে পড়ে গোঁ করে মুখে গ্যাজলা তোলেন। নিশি দারোগাকে সবাই তাই সমঝে চলে। সন্ধেবেলা এসেই তিনি বাইরে থেকে হাঁক ছাড়লেন, ভজবাবু, আমরা বাড়ি ঘিরে ফেলেছি, পালাবার চেষ্টা করবেন না বা গুলি ছুড়বেন না। যদি গুলি ছোড়েন তবে আমরাও ছুড়ব, যদি পালান তো আমরাও পালাবো। থুরি, আমরা আপনাকে ধাওয়া করে ধরে ফেলব। কোনো চালাকি করার চেষ্টা করবেন না। এমনিতে নিশিকান্ত যতই করা হোক না কেন, লোকে বলে ভারী ভীতু লোক। ঘুষ নেন না বটে, তবে ঘুষিও চালান না। গুলি টুলি চালাতেও তার অনিচ্ছে ভীষণ। চোর ডাকাতের পিছু নেওয়া বা বিপজ্জনক লোককে গিয়ে ধরা টরার কাজেও তিনি নেই। তবু তার হাঁক ডাক শুনে বাড়ির লোক সব হন্তদন্ত হয়ে বেরোলো। দুঃখবাবু মনোজ সরোজার পুতুলকে পড়াচ্ছিলেন। গণেশবাবু এক মনে একটা তান ধরেছেন।
পুলিশের বুটের আওয়াজ আর গলার দাপট শুনে দুঃখবাবু তাড়াতাড়ি উঠে সরোজ, মনোজ আর পুতুলকে বললেন, চলো ভিতর বাড়িতে যাই, এখানটায় গরম হচ্ছে। গণেশবাবুরও সুরটা কেটে গেল। বাড়িতে পুলিশ এসেছে টের পেয়ে তিনি তানপুরাটা বগলে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। ইচ্ছে পালিয়ে যান, কিন্তু বেরোতেই বাগানের ফটক থেকে একেবারে মুখের ওপর একটা টর্চের আলো এসে পড়ল। সেই আলোতে একটা রাইফেলের নল বা পুলিশের লাঠি, যা হোক একটা বস্তুও দেখা গেল। নিশি দারোগা হুঙ্কার ছাড়লেন, বন্দুক ফেলে দিয়ে হাত তুলুন। গণেশবাবু চিচি করে বললেন, বন্দুক নয়, তানপুরা। তানপুরাই ফেলুন। এই সময় রাঘববাবু বেরিয়ে এসে বললেন, এসব কি কি হয়েছে নিশিবাবু? নিশিকান্ত অত্যন্ত গম্ভীর মুখে বললেন, আপনার ভাই ভজহরিবাবুর নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট মানে? কিসের ওয়ারেন্ট? এই শীতেও নিশিকান্ত কপালের ঘাম মুছে বললেন, একজন মার্ডারারকে ঘরে লুকিয়ে রেখে আর ভান করবেন না রাঘববাবু। দয়া করে ওর পিস্তলটা কেড়ে নিয়ে হাত দুটো ভালো করে বেঁধে আমাদের কাছে এনে দিন। কার পিস্তল? কে মার্ডারার? কাকে বাঁধবো? নিশিকান্ত খুব বিজ্ঞের হাসি হেসে বললেন, সবই তো জানেন রাঘববাবু, কেন অভিনয় করছেন? ভজবাবু যে এত বড় মার্ডারার তা যদি আগে জানতাম। ভদ্রবেশে এত বড় খুনি এতদিন ঘুরে বেড়াচ্ছিল, কেউই টের পায়নি। কত দারোগাই তো এ শহরে এর আগে এসেছে, কেউ ধরতেও পারেনি। কিন্তু এবার ভজবাবুর খেলা শেষ। আমার হাতেই আজ তার বড় রহস্যের কিনারা হয়ে যাবে। কই, নিয়ে আসুন তাকে। সাবধান, যখন আনবেন তখন যেন পিস্তলটা হাতে না থাকে। রাঘববাবু আকাশ থেকে পড়ে বললেন, ভুজু মার্ডারার? পিছন থেকে আদ্যাশক্তি বলে উঠলেন, এ দারোগাটাকে পেতনিতে পেয়েছে। ঠাকুমা কেঁদে উঠে বললেন, বন্দুক পিস্তল দূরে থাক বাবা, আমার ভোজু দা দিয়ে বাঁশ পর্যন্ত কাটে না, পাছে বাঁশ ব্যথা পায়। কিরমিরিয়া দারোগা পুলিশ দেখে বিলাপ করে কাঁদছিল। ও গো, আমাকে ধরে নিয়ে যেও না গো, আমি কালী বুলুকমে চলে যাব গো। ভজবাবু কেন পিস্তল দিয়ে খুন করলো গো? চুপ কর তো কিরমিরিয়া, বলে রাঘববাবু ধমক দিলেন। গণেশবাবু তানপোড়া শুদ্ধ হাত ওপরে তুলে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বলে উঠলেন, হাত দুটো কি নামাবো দারোগাবাবু? দুঃখবাবু পড়ার ঘরের দরজায় খিল এঁটে জানলা দিয়ে দৃশ্যটা দেখছেন। তার পাশে সরোজ, মনোজ, পুতুল। সরোজ বলল, পিস্তল? মনোজ বলল, পিস্তল। পুতুল বলল, পুতুলের বাক্সে ছিল। দুঃখবাবু ধমক দিয়ে বললেন, আহ, গোল করো না, ইম্পর্টেন্ট কথা হচ্ছে সব, শুনতে দাও। গোলযোগ শুনে পাড়ার লোকও এসে জড়ো হয়েছে কম নয়, তবে তারা একটু দূরে দূরে। নিশিকান্ত গম্ভীর গলায় বললেন, শুনুন রাঘববাবু, আসল অপরাধীকে কোনো দিন বাইরে থেকে চেনা যায় না। আমাদের ক্রিমিনোলজিতে দেখবেন বেশিরভাগ অপরাধী দেখতে এবং আচরণে অতি নিরীহ, আর এদের অপরাধ প্রবণতা অনেক নিকট আত্মীয় স্বজনও টের পায় না। কাজেই ভজবাবুকে আপনারা যত নির্দোষ ভেবে এসেছেন ততটা মোটেই নয়। এ শহরের অন্তত 10-12 জন লোক ভজবাবুর শিকার হয়েছেন। প্রত্যেকেই অল্পের জন্য বেঁচে যান, এমনকি আমার একটা সেপাইকে প্রায় মেরে ফেলেছিলেন। সে হাতে পায়ে ধরে বেঁচে যায়। ইউরোপিয়ান ক্লাবে গিয়ে গুলি ছুঁড়েছেন। গোবিন্দবাবু আর শার্দুলবাবুকে আধমরা করেছেন। বাজারেও গিয়েছিলেন কাকে যেন তাক করতে। সবাই এসে থানায় রিপোর্ট করেছে। আমরা ইয়ার্কি করতে আসিনি রাঘববাবু, বাড়ি ঘেরাও করা হয়েছে। ভজবাবুকে বের করে দিন। রামু এতক্ষণ বারান্দায় শুয়ে ঘুমোচ্ছিল। চেঁচামেচি শুনে উঠে এসে বলল, ভজবাবু? ভজবাবু তো সেই সন্ধ্যাবেলা পিস্তল নিয়ে বেরিয়ে গেলেন। বললেন কি আজ সব গুন্ডা বদমাশ আর খারাপ লোককে ঢিট করে আসবেন। রাঘববাবু ধমক দিয়ে বললেন, তা সে কথাটা এতক্ষণ বলিসনি কেন? রামু কাঁচুমাচু হয়ে বলে, বলার ইচ্ছা ছিল,
কিন্তু হরশঙ্কর পেহেলওয়ান আমাকে এমন ঘিসা দিল কি আমার তবিয়ত খারাপ হয়ে গেল। দারোগা বাবু গম্ভীর হয়ে বললেন, রাখো বাবু, এ লোকটার নামই কি রামু? হ্যাঁ, তাহলে এর নামেও একটা মোষ চুরির নালিশ আছে। এ আজ হরশঙ্করের একটা দুধের মোষ চুরি করে এনে আপনাদের গোয়ালে বেঁধে রেখেছিল। এই বলে দারোগা বাবু তার সিপাহীদের দিকে ফিরে বললেন, লোকটাকে আগে সার্চ করে দেখো আর্মস আছে কিনা, তারপর অ্যারেস্ট করো। শুনে রামু শটান মাটিতে শুয়ে চেঁচাতে থাকে, হনুমানজি কি কিরিয়া হো পুলিশ সাহেব, চোরি আমি কভি করি না। নিশিকান্ত সে কান্নায় কর্ণপাত করলেন না। রাখোবাবুর দিকে চেয়ে বললেন, ভজবাবু বাড়িতে নেই বলছেন? রাখো হরিবাবু গম্ভীর হয়ে বললেন, কথায় বিশ্বাস না হয় খুঁজে দেখতে পারেন। সে তো দেখতেই হবে, তবে আমার ভয় হচ্ছে এখনো যদি না ফিরে থাকেন তবে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোথাও আরও কয়েকজনকে খুন করেছেন বা করছেন ভজবাবু। ঠাকুমা ডুক করে উঠে বলেন, না না, সে যে মশা মারতে মায়া করে। ঠাকুরজি পরিষ্কার গলায় বললেন, দেখো বাবা দারোগা, সার্চ করার সময় জুতো পরে ঘরে ঢুকতে পারবে না বলে দিচ্ছি। তোমার সেপাইদেরও জুতো খুলতে বলো, এই রাতে গোবর ছড়া দিয়ে মরবো নাকি সে হবে না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ি। আজ শুনলেন তৃতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।